আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী এপিসোডে পার্ট 2তে। আমরা পার্ট 1-এ বলেছিলাম যে সারা পেলে আমরা আবার পার্ট 2 নিয়ে হাজির হব। তো ভোকাব বেসের পার্ট 2 দেখুন, লার্নিং ভোকাবুলারি উইথ নেমোনিক্স, অর্থাৎ নেমোনিক দিয়ে শব্দকল্পের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করছি। তো চলুন আজকে আবার আমরা 6টি নতুন নতুন ওয়ার্ড আমরা শিখব। প্রথম যেটি আছে সেটির উচ্চারণ হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ যারা মনের ভিতরে দুটি মনোভাব একই সঙ্গে পোষণ করে, মুখে এক কথা মনে এক কথা, আবার একটা মানুষের অনেকগুলো সাইড থাকে, সেটিকে বলা হয় হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। দেখুন ছবিতে একটা মানুষের যে ছবি দেওয়া আছে, মানুষের দুটো পার্ট। যারা মিস্টার জেকিল অ্যান্ড হাইডের গল্পটি পড়েছেন তারা জানেন যে দু ধরনের একটা মানুষের মধ্যে অনেক ধরনের চরিত্র বাস করে। কখনো সেটা ইভিল হতে পারে, কখনো সেটা হচ্ছে আপনার অ্যাঞ্জেল সাইড হতে পারে। সো অ্যাম্বিভ্যালেন্ট হচ্ছে কোনো বিষয়ে আমার মনে একটা দোটানা থাকলো বা দুই ধরনের ভাব থাকলো, মিক্সড অর কনফ্লিক্টিং ইমোশনস, যেটা অধিকাংশ মানুষের মধ্যে থাকে। এই ছবি দিয়ে আমরা প্রকাশ করেছি। তাহলে অ্যাম্বিভ্যালেন্ট আমরা নেমোনিক দিয়ে কীভাবে মনে রাখবো, চলুন শিখে নেওয়া যাক। নেমোনিকটি হচ্ছে অ্যাম্বিভ্যালেন্টে আমরা যেটি এর আগেটি করেছিলাম অ্যাম্বিগাস, গত এপিসোডের লাস্ট ওয়ানটি ছিল অ্যাম্বিগাস আর অ্যাম্বিভ্যালেন্ট, দুটো কিন্তু আমরা ওই সেম নেমোনিক দিয়ে ভাঙতে পারবো। কারণ অ্যাম্বি মানে আমরা জানি যে দুই, এবং আলাদাভাবে এই ল্যাটিন শব্দটিকে গ্রিক শব্দে ভাঙলে বাই শব্দের অর্থ হয় দুই, এটি আমরা গত এপিসোডে শিখেছিলাম। তাহলে অ্যাম্বিগাস মানে একটা জিনিসের দুইটা অর্থ থাকা, আর অ্যাম্বিভ্যালেন্ট মানে কি, একই ব্যক্তির মনে দুই ধরনের মনোভাব প্রকাশ করা। তাই আপনি যদি অ্যাম্বিগাস মনে রাখতে পারেন, অর্থাৎ গত এপিসোডের লাস্ট ওয়ার্ডটি, তাহলে আপনি অ্যাম্বিভ্যালেন্ট খুব সহজেই মনে রাখতে পারবেন। চলুন একটা নতুন সেন্টেন্স দিয়ে আমরা মনে রাখি। স্যাম ওয়াজ অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট স্টাডিং ফর দ্য এক্সাম। স্যাম ছিল দ্বিধান্বিত এক্সামের ব্যাপারে পড়ার জন্য, যেটি এখন করোনাকালীন সময় খুব বেশি হচ্ছে, কারণ এক্সামেরও তো ঠিক নেই, তাই সবাই পড়বো কি পড়বো না এটি নিয়ে কিন্তু দ্বিধান্বিত আছে। খুব সহজেই মনে রাখা সম্ভব। বিকজ ডু এট আপ আ লট অফ থিংস হিজ টাইম, ইয়েট হি ওয়াজ অ্যাবল টু ইমপ্রুভ হিজ অ্যানালাইটিক্যাল স্কিলস। সে কী করেছে, যে সময়টা ছিল সে সময় অনেকগুলো সে অপচয় করেছে, কিন্তু সে এই সময়ে আবার তার অ্যানালিটিক্যাল স্কিলও বাড়াতে সক্ষম হয়েছে। তাহলে সে পরীক্ষার পড়া করবে কিনা এটি নিয়ে কিন্তু দ্বিধান্বিত আছে। আমরা অনেক সময় দ্বিধান্বিত থাকি যেটি কখন শুরু করব, সেটি আমরা মনে রাখতে পারি অ্যাম্বিভ্যালেন্ট দিয়ে। পরের আমাদের নেমোনিকটি হচ্ছে অ্যামিনেবল। অ্যামিনেবলও হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে কোনো কিছু সহজেই মেনে নেয়। আমরা এর আগে পড়েছিলাম যে এক গুয়ে, আর সেটার একদম অপোজিট হচ্ছে অ্যামিনেবল, বাধ্য, মেনে নেওয়ার মতো, ইজিলি পারসুয়েডেড। দেখুন একটা ছবি দেওয়া আছে যে হাত জোর করে আছে, অর্থাৎ সহজেই মেনে নিচ্ছে, যা বলছে সেটি মেনে নিচ্ছে। তাহলে ভ্যালেন্টে আমরা যেটি শিখলাম, এখন চলে আসলাম অ্যামিনেবলে, যেটি অর্থ খুব সহজেই মেনে নেয়। চলুন নেমোনিকটি জেনে নেওয়া যাক। খেয়াল করলে দেখবেন ওই যে হাত মুঠো করেছিল ওটা হচ্ছে ধর্মীয় প্রার্থনা। ধর্মীয় প্রার্থনা শেষে খ্রিস্টানরা কি বলে? আমিন। মুসলমানরা বলে কি? আমিন। এটি কিন্তু দুটো আপনার ইহুদিদেরও আছে, মুসলিম খ্রিস্টান এদের অনেক রিচুয়ালসে মিল আছে। সো শেষে এরা আমেন বা আমিন বলে। এই আমিন শব্দটার অর্থই হচ্ছে আসলে একই। এই আমিন শব্দের অর্থ এটাই হোক। হুজুর যখন দোয়া করে আমরা সবাই বলি এটাই হোক, হুজুরের সঙ্গে আমরা একমত প্রকাশ করি। তাহলে প্রার্থনায় যা বলা হয় সবাই সেটিকে মেনে নেয়, একমত পোষণ করে বলে আমিন। আর এই আমিন থেকে আমরা মনে রাখবো আমিনেবল বা অ্যামিনেবল। ঠিক আছে, তাহলে খুব সহজেই মনে রাখা যাবে। ইউজটা হচ্ছে ইভেন দো শি ডিড নট লাইক দ্য আউটডোর্স, সে যদিও বাইরে যাওয়া পছন্দ করতো না। শার্লি ওয়াজ জেনারেলি অ্যামিনেবল, শার্লি কি ছিল? সহজেই মেনে নিত। অ্যান্ড সো হার ব্রাদার ওয়াজ অ্যাবল টু পারসুয়েড হার টু গো টু ক্যাম্পিং। পারসুয়েড মানে কি? পারসুয়েড মানে হচ্ছে প্রলুব্ধ করা, টেম্পট করা, কাউকে কোনো কিছুর জন্য প্ররোচিত করা। তাই আমরা যেহেতু পড়ে এসেছি অ্যামিনেবল মানে খুব সহজেই মেনে নেয়। আমাদের এখানে যে চরিত্র শার্লি, সে বাইরে যাওয়া খুব বেশি পছন্দ করতো না, কিন্তু যেহেতু সে সহজেই কোনো কিছু মেনে নিত, তাই তার ভাই খুব সহজেই তাকে বাইরে যাবার জন্য প্ররোচিত করতে পেরেছিল। এটিতে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবেন। পরেরটি হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি হচ্ছে নাউন, আবেগহীনতা বা উদ্যমহীনতা, অর্থাৎ যার মধ্যে কোনো ইমোশন নাই। অ্যান্ড অ্যাবসেন্স অফ ইমোশন অর ইনথুজিয়াজম, কারোর মধ্যে যদি আবেগের ঘাটতি থাকে, উৎসাহের ঘাটতি থাকে, সেটিকে বলে অ্যাপাথি। এলটা হবে না, এটি হবে অ্যাপাথি। দেখুন একজন আরেকজনের হাত ধরে আছে, একটা ইমোশন দেখাচ্ছে। অ্যাপাথি খুব সহজেই সিম্প্যাথি দিয়ে মনে রাখা যায়। ওই যে হাত ধরলো, একটা সিম্প্যাথি প্রকাশ করলো, ওই জন্য এই ছবিটা আসলে দেওয়া হয়েছে।
অর্থাৎ অ্যাপাথিকে মনে রাখবেন আমাদের পরিচিত শব্দ সিম্প্যাথি দিয়ে। সিম্প্যাথি হচ্ছে কষ্ট পাওয়া বা আবেগ প্রকাশ করা। কারো যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমরা সেখানে কি করি, সিম্প্যাথি প্রকাশ করি, অর্থাৎ তার প্রতি সহানুভূতি প্রকাশ করি। আর অ্যাপাথি হচ্ছে কি, এই অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথির অপোজিট কি অ্যান্টিপ্যাথি, এই অ্যান্টিপ্যাথির সেম জিনিসটাই হচ্ছে আপনার অ্যাপাথি অলমোস্ট। অ্যান্টিপ্যাথি বলতে বিদ্বেষ বোঝায়, আর অ্যাপাথি বলতে কোনো ধরনের আবেগই নাই, কোনো ধরনের অনুভূতি প্রকাশ করলো না। ধরুন আপনার কাছের কোনো মানুষ মারা গেছে, সেখানে আপনি সহানুভূতি প্রকাশ করলে হবে সিম্প্যাথি। আপনি উল্টো রিয়্যাক্ট করলে, অর্থাৎ কেউ মারা গেলে সহানুভূতি প্রকাশ করার কথা আপনি খুশি হলেন, সেটি হচ্ছে অ্যান্টিপ্যাথি, কারণ সে আপনার হয়তো শত্রু। আর কোনো ধরনের ইমোশনই প্রকাশ করলে না, সেটি হবে অ্যাপাথি। পরেরটি হচ্ছে অ্যাপিজ। অ্যাপিজ শব্দের অ্যাপিজ হচ্ছে ভার্ব, আর অ্যাপিজ শব্দের অর্থ হচ্ছে শান্ত করা। কারো কোনো দাবি মেনে নিলেন, নিয়ে তাকে শান্ত করলেন যে না বাবা তুই ঠিক থাক, শান্ত করা। তো শান্ত করার আরেকটা বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে প্যাসিফাই। প্যাসিফাই বাই অ্যাসিডিং টু দ্য ডিমান্ডস অফ। প্রশান্ত মহাসাগরকে প্যাসিফিক কেন বলে এটি কিন্তু আপনারা জানেন না। প্যাসিফিক বলে কারণ প্রশান্ত মহাসাগর কিন্তু সবসময় খুব শান্ত থাকে, সেখান থেকে সে প্যাসিফিক। তাহলে দেখেন শান্ত করছে, একটা ছোট বাচ্চা কান্নাকাটি করছে, ওকে ওর মা শান্ত করার চেষ্টা করছে। এই কার্টুন দিয়ে আমরা অ্যাপিসটার নেমনিক মনে রাখবো। অ্যাপিসকে পিস দিয়ে মনে রাখবেন, শুধুমাত্র আপনারা এটা কেটে দিলেই উচ্চারণ কিন্তু সেম হয়, পিস। তাহলে পিস শব্দের অর্থ শান্তি, আর অ্যাপিস শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, অলমোস্ট সেম। বানানটা সামান্য একটু আলাদা হলেও মনে রাখার জন্য খুবই ভালো। তাহলে আমরা বড় একটা সেন্টেন্স দিয়ে মনে রাখার চেষ্টা করি। নেভেলি চেম্বারলিন, দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং ওয়ার, tried to appease Hitler and in doing so sent a clear message, you can walk all over us. এই যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন ওয়ারের সময়ে, তিনি হিটলারকে শান্ত করার চেষ্টা করলেন একটা মেসেজ দিয়ে। আমরা বলেছি যে অ্যাপিজ আমরা পিস দিয়ে মনে রাখবো, অর্থাৎ পিস করা মানে কি শান্ত করা। তাহলে এই চেম্বারলিন, হিটলার কিন্তু বিশ্বযুদ্ধের সময় অনেক বেশি ক্রুদ্ধ ছিলেন, তিনি হিটলারকে কি করার চেষ্টা করলেন, অ্যাপিস করার চেষ্টা করলেন যে তুমি শান্ত হয়ে যাও, তুমি একাই সবাইকে হারাতে পারার মতো শক্তিশালী। তাহলে এই অ্যাপিস আমরা মনে রাখবো খুব সোজা পিস দিয়ে। পরবর্তী যে নেমনিকটি আমরা শিখবো সেটি হচ্ছে আর্কেন। আর্কেন হচ্ছে পার্টিসিপেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ রহস্যময়, মিস্টেরিয়াস, যেটা খুব কম মানুষ বুঝতে পারে। দেখুন আমরা এটির ইংরেজি আমরা যদি এক্সপ্লেনেশন করি সেটি হচ্ছে রিকারিং সিক্রেট অর মিস্টেরিয়াস নলেজ, অর্থাৎ কোনো কিছু রহস্যময় জ্ঞান, সেটিকে আমরা বলি হচ্ছে আর্কেন। দেখুন রহস্যময়, আমরা ওই যে বিভিন্ন আমরা যখন ক্যারেক্টারের কথা বলি তখন সেটি কিন্তু হচ্ছে একটা যে ক্যারেক্টারগুলো থাকে সেগুলো খুব রহস্যময় থাকে। তাহলে আর্কেন হচ্ছে সেরকম রহস্যময় একটা ব্যাপার। আর্কেন মনে রাখবো আরাকান দিয়ে, কারণ নেমনিক আমরা বলেছি আমাদের সুবিধা মতো মনে রাখার জন্য আমরা আসলে নেমনিক তৈরি করি, সায়েন্টিফিক্যালি তৈরি করি, বাট আমরা চেষ্টা করি কি আমাদের সুবিধা মতো কোনো কিছু তৈরি করার। তাহলে আর্কেন মনে রাখবো আরাকান রাজসভা। তো আমরা সবাই জানি যে প্রাচীন যুগে আরাকান রাজসভা অনেক ফেমাস ছিল, আর আরাকানের একটি প্রাচীন নাম ছিল রাখাইন পিয়ে। আর রাখাইন শব্দটা এসেছে কোথা থেকে, রাক্ষস থেকে, এবং পালি শব্দ ইয়া বা যক্ষ থেকে। তাহলে যেটার অর্থ কি দৈত্য বা দানব। তাই আরাকান শব্দটা মনে হলেই কিন্তু এই যে আরাকান, কামরূপ, কামাখ্যা আমাদের অনেক রহস্যময় মনে হয়, আর এই আর্কেন শব্দের অর্থও কি রহস্যময়। তাহলে আমরা মনে রাখবো আরাকান একটা রহস্যময় জায়গা, আর আর্কেন শব্দের অর্থ কি রহস্যময়। ইউজে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে মোস্ট কলেজ ফ্র্যাটার্নিটিস আর নোন ফর আর্কেন রিচুয়ালস। তাহলে আর্কেন রিচুয়ালস বলতে আমরা বুঝেছিলাম যে রহস্যময় বিভিন্ন প্রক্রিয়া, দ্যাট দোজ হোপিং টু জয়েন দ্য ফ্র্যাটার্নিটি মাস্ট লার্ন। তাহলে আমাদের কিছু রহস্যর বিষয়গুলো জানা আমাদের দরকার, অর্থাৎ আর্কেন আমরা জানি রহস্যময়, আর আর্কেন শিখেছিলাম কোথা থেকে, আরাকান থেকে। সেটি দিয়েই এই সেন্টেন্সের মাধ্যমে খুব সহজেই মনে রাখা সম্ভব। একদম শেষ যে নেমনিকটি সেটি হচ্ছে আর্টফুল। আর্টফুলের পার্টিসিপেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটি দ্বারা বোঝায় ধূর্ত, ক্লেভার। দেখুন ক্লেভার ইন এ কানিং ওয়ে। তাহলে এখানে যে ছবিটি দেওয়া আছে নেমনিক দিয়ে আমরা যেটি শিখি সেটি হচ্ছে একটি জাদুকর, দেখুন ম্যাজিক স্পেল ধরে আছে। তাহলে এটির নেমনিক অবশ্যই জাদু বা কোনো কিছু দিয়ে হবে। দেখেন চিত্রশিল্প যেমন শিল্প, তেমনি হাত সাফাই অর্থাৎ পাম্পিং সেটিও কিন্তু একটা শিল্প। অন্যদিকে আর্টফুল শব্দ দিয়ে কী বোঝায়, শৈল্পিক দক্ষতা বোঝায়, মানুষকে ধোঁকা দেওয়া। অর্থাৎ জাদুকর যে কাজটি করেন সেটি কিন্তু চোখ, তার শিল্প দ্বারা আমাদের চোখকে তিনি ধোঁকা দেন, সেটি এই ছবিতে বোঝানো হয়েছিল। সেন্টেন্স দিয়ে আমরা শিখি, বার্নি ম্যাডফস আর্টফুল পঞ্জি স্কিম স্টোল বিলিয়ন্স অফ ডলার ফ্রম ইনভেস্টার্স। এই একটা বার্নি ম্যান্ডফ নামে একজন লোক ছিল, তিনি শিল্পিত উপায়ে যারা ইনভেস্টর ছিল, শিল্পপতি ছিল, তাদের কাছ থেকে অনেক টাকা তিনি কি করেছিলেন, স্টোল করেছিলেন।
অ্যান্ড ইজ কনসিডার্ড দ্য লার্জেস্ট ফিনান্সিয়াল ফ্রড ইন ইউএস হিস্টোরি, এবং তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় যে ফ্রড, অর্থাৎ কি বলে এটাকে বলা হচ্ছে চতুর উপায়ে তিনি কি করেছিলেন, অন্যদের সাথে প্রতারণা করেছিলেন। তাহলে এই যে আর্টফুল উপায়েই তিনি কিন্তু কাজটি করেছিলেন, শিল্পিত উপায়ে মানুষকে কনভিন্স করে তিনি কাজটি করেছিলেন। তো নেমোনিক দিয়ে চিত্রের মাধ্যমে, ইমাজিনারি মাধ্যমে কিন্তু খুব সহজে শেখা সম্ভব। সেটি আমরা এপিসোড 1-এও দেখিয়েছি, এখন এপিসোড 2-তেও দেখালাম। আপনাদের সাড়া পেলে আবার আসবে এপিসোড 3। থ্যাংক ইউ।